ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পার্টনারশিপ ডিসলিউশন যে ইনসলভেন্সি কেস আছে সেই বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। ডিয়ার স্টুডেন্টস, টুডে we'll try to understand the dissolution, mainly the insolvency case. Let me start with a PowerPoint presentation. PowerPoint presentation দিয়ে আমি শুরু করছি আমার এক্সপ্লেনেশনটা। ইনসলভেন্সির একটা কেস হয়েছিল, এটা 1904 একটা কেস যেটা ব্রিটেনে হয়েছিল। এটা হচ্ছে তিনজন পার্টনার ছিল, গার্নার, মুরে আর উইলকিন্স। তো 1900 খুব সম্ভবত 1-এ কি হয়েছিল, উইলকিন্স ইনসলভেন্ট হয়ে গেল। ইনসলভেন্ট মানে দেউলিয়া, দেউলিয়া মানে তার যে লাইবিলিটি আছে সেই লাইবিলিটি পেমেন্ট করার ক্ষমতা ছিল না। তো সেই জায়গায় কি হয়, আমরা যখন ইনসলভেন্সি মানে ডিসলিউশন কেসটা যখন আমরা দেখি, ইনসলভেন্সি কেস যদি ইনসলভেন্সি হয়ে থাকে তাহলে ডেফিনেটলি দিস হ্যাভ টু ডিসলভ, মানে এটা ডিসলিউশন করতেই হবে, কম্পালসারি ডিসলিউশন আমরা বলি। তো সেই সময় 1901-এ যখন হয়েছিল এই উইলকিন্স ইনসলভেন্ট হয়ে গেল, তো ওরা বলেছিল যে ওরা ডিসলিউশন করে নেবে ওদের পার্টনারশিপ ফার্মটা। তো কি হয়েছিল যে উইলকিন্সের যে দেনা ছিল যতটুক দেনা ছিল ও দিতে পারতো না। তো সেই জন্য গার্নার আর মুরে বলছে যে আমরা কেন ওর দেনাটা আমরা কেন দেব। তো সেইভাবে কি হয়েছিল, যেটা কেস হয়েছিল, কেস শেষ হতে হতে 1904 এই কেসটা হয়েছিল। আর যেহেতু মানে ভারত, ইন্ডিয়া ব্রিটিশের আন্ডারেই ছিল, তার জন্য এই যে 1904-এর যে গার্নার, মুরে, উইলকিন্স এই কেসটা আমাদের যে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 আছে সেটার মধ্যে একটা সেকশন দিয়ে, মানে একটা ধারা দিয়ে ঢুকানো হয়েছে, যে ধারাটার নাম বিখ্যাত ধারা, যেটা হচ্ছে গার্নার ভার্সেস মুরে। তো স্পেশালি এই যে ডিসিশনটা দিয়েছিল সেই ডিসিশনসটা আমাদের জানা উচিত আমরা যখন ইনসলভেন্সি প্রবলেমগুলো করি পার্টনারশিপের ক্ষেত্রে। ডিসিশন মেইন ফার্স্ট হচ্ছে যে সলভেন্ট পার্টনার্স, মানে যারা যে পার্টনার্সগুলো দেউলিয়া না, দোজ হু আর নট ইনসলভেন্ট, যে পার্টনার্স ওদেরকে আমরা বলি সলভেন্ট পার্টনার্স। তো বলছে সলভেন্ট পার্টনার্স উইল বেয়ার দ্য লস, মানে সলভেন্ট পার্টনার ওরা বহন করবে লসের একটা অংশ। কতটুক অংশ, যতটুক তারা করতে হবে ততটুকুই। এইবার এই অংশটা যে এই অংশটা বলেছে এটা কি প্রফিট অ্যান্ড লসের রেশিওতে হবে নাকি ইকুয়ালি হবে। তো কেসের মধ্যে এটা হয়ে গিয়েছিল, যে সিদ্ধান্ত হয়েছিল যে এই লসটা হবে অ্যাজ পার দেয়ার লাস্ট এগ্রিড ক্যাপিটাল, যে মূলধন ছিল এই ইয়ার বিগিনিংয়ে, বছরের প্রথমে, সেই মূলধনের ওপেনিং ব্যালেন্স যেই রেশিওটা হবে, অনুপাতটা হবে, সেই অনুসারে লসটা ভাগ করে নিতে হবে। আর যদি কোনো পার্টনার এই ক্ষেত্রে দেখা যায় যদি ডেবিট ব্যালেন্স থাকে তার ক্যাপিটাল অ্যাকাউন্টসের মধ্যে, সে কোনো লসই সে বের করবে না, বহন করবে না কোনো লস, যদি ডেবিট ব্যালেন্স থাকে। তো এই কেসটা হওয়ার পর এই যে গার্নার ভার্সেস মুরে এই কেসটা আমরা ইনসলভেন্সি, যখনই আমরা ইনসলভেন্সি বিষয়টা করি আমরা পার্টনারশিপের মধ্যে, তো আমরা এই বিষয়টা আমরা উল্লেখ করি যে এই ডিসিশনসগুলো এটা যেন আমরা নিয়ে নিই। আমি একটা ছোট একটা প্রবলেম দিয়ে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। প্রবলেমটা ঠিক এরকম, যে এটা যদিও সিএ ইন্টারের মধ্যে ছিল অনেক আগের। The firm of Kapil and Dev has 4 partners on 31st March 1995. Its balance sheet stood as follows. Capital accounts দেওয়া FSR, সঙ্গে কারেন্ট অ্যাকাউন্ট দেওয়া FSR, লোন ফ্রম NBFC, কারেন্ট লাইবিলিটিস, এইগুলো হচ্ছে লাইবিলিটিসের মধ্যে। আর অ্যাসেটসের মধ্যে যে অ্যাসেটসগুলো দেওয়া আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর স্পেশালি এটা লাস্টের একটা দেখা উচিত, এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট বি দেবের কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ব্যালেন্স, সেটা হচ্ছে 87,400, এটা হচ্ছে ডেবিট ব্যালেন্সটা।
এবার পার্টনার্স হ্যাভ বিন শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও বলেছে প্রফিট শেয়ারিং রেশিওটা হচ্ছে 4:4:1:1। ইট হ্যাজ বিন এগ্রিড টু ডিসলভ দ্য ফার্ম বলেছে এটা ফার্মটা ডিসলভ করতে হবে কারণ একজন ইনসলভেন্ট। The following assets are to be adjusted to the extent indicated with respect to book values. Land বলেছে 200%। এটা যে আমরা রিয়েলাইজেশন অ্যাকাউন্ট যখন করি, রিয়েলাইজেশন মানেই হচ্ছে আমি অ্যাসেটসগুলা বিক্রি করে লাইবিলিটিসগুলা পেমেন্ট করব। এবার যখন রিয়েলাইজেশন করব তখন বলছে যখন অ্যাসেটসগুলা বিক্রি করছি তখন ল্যান্ড বলেছে 200%। তো ল্যান্ডের ভ্যালু হচ্ছে 50,000, তাহলে 200% ডেফিনেটলি উইল বি 1 লাখ। এবার বিল্ডিং বলেছে 120%, বিল্ডিংয়ের ভ্যালু হচ্ছে 2,50,000। আমি যদি 120% করি তাহলে 2,50,000 ইন্টু 120% যদি আমি ইন্টু করে নেই তাহলে এটা খুব সম্ভবত 3 লাখ চলে আসবে। নেক্সট কম্পিউটার্স 70%, কম্পিউটার্সের ভ্যালু আছে 70,000, তো 70,000-এর 70% মানে 49,000। ডেটার্স আছে 95%, ডেটার্সের ভ্যালু আমার বইয়ের মধ্যে দেওয়া আছে 4 লাখ, 4 লাখের 95%, তো খুব সম্ভবত 95% কম, এর মানে 3 লাখ, অ্যারাউন্ড 3,80,000 হয়তো, ক্যালকুলেশনটা আমি করে দেখব। নেক্সট হচ্ছে স্টক বলেছে 90%, স্টকের ভ্যালু হচ্ছে 3 লাখ, তাহলে 2,70,000 এটা রিয়েলাইজ করতে পারবে। এবার এর ছাড়া বলেছে ইন কেস অফ লোন দ্য লেন্ডার্স আর টু বি পেইড এট দেয়ার ইনসিস্টেন্স এ প্রিপেমেন্ট প্রিমিয়াম অফ 1%। এই যে লোন ফ্রম এনবিএফসির লোন আছে 5 লাখ, বলেছে 1% ইন্টারেস্ট দিয়ে এই লোনটা ক্লোজ করতে হবে, ইন্টারেস্ট বা প্রিমিয়াম আমরা বলি এটা দিয়ে। তাহলে 5 লাখের 1% যদি বলি তা এটা যদি করি এটা হবে 5,000, তাহলে 5,000 বেশি দিয়ে মানে 5,05,000 দিয়ে আমি এটা ক্লোজ করতে হবে। নেক্সট হচ্ছে কারেন্ট লাইবিলিটিসের তো কিছু বলা হয়নি, তো মানে যতটুকু সম্ভব আমরা 70,000 আছে সেই 70,000ই আমাদের দিয়ে দিতে হবে। এরপর নেক্সট নাম্বার সি বলেছে বি দেব ইজ ইনসলভেন্ট অ্যান্ড নো অ্যামাউন্ট ইজ রিকভারেবল ফ্রম হিম। বি দেব এই যে 87,400 ডেবিট ব্যালেন্স, এটা ডেবিট ব্যালেন্স যদি আমি ডিসলভ করি তাহলে তো ওর ক্যাপিটাল নিশ্চয়ই পজিটিভ নিয়ে আসতে হবে, না হলে আমি ক্লোজ করতে পারবো না, কারণ দেখা যাবে যে লাইবিলিটিস আমি দেওয়ার মতো আমার কাছে টাকা থাকবে না যদি ডেবিট ব্যালেন্স থাকে। কিন্তু বলেছে বি দেব টাকা দিতে পারবে না, মানে ও দেউলিয়া হয়ে গেছে, কিন্তু তার বাবা আর দেবের কিন্তু দেখা যাচ্ছে কিন্তু পজিটিভ ক্যাপিটাল আছে, এই যে ক্রেডিট সাইড মানে লাইবিলিটি সাইডে দেওয়া আছে আর দেব 1 লাখ আছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, আবার কারেন্ট অ্যাকাউন্ট আছে আর দেব 1,10,000, এর মানে নিশ্চয়ই ও দিতে পারবে, কিন্তু বলেছে যে সে রাজি হয়েছে মাত্র 50% দেবে, তাহলে 50% 87,400 তার 50% যদি আমি দেখি সেই অ্যামাউন্টটা মাত্র আর দেবে, আর বাকি যে অ্যামাউন্টটা তাহলে এটা ডেফিসিয়েন্সি বা লস। এই লসটা আমি কি করব, এটা ভাগ করতে হবে বাকি যে পার্টনার্সরা আছে ওদের মধ্যে। এখানে বিদেব ছাড়া অন্য কেউ ডেবিট ব্যালেন্স ক্যাপিটাল অ্যাকাউন্ট নেই, তার জন্য বাকি যে 3জন পার্টনার্স আছে সেই 3জন পার্টনার্সের মধ্যেই আমার ভাগ করে নিতে হবে। আর রেশিওটা কি হবে, এটা তো প্রফিট শেয়ারিং রেশিও হবে না, কারণ গার্নার ভার্সেস মুরেতে আমি দেখেছি যে এটা হবে প্রিভিয়াস ক্যাপিটাল শেয়ারিং রেশিও, তো সেই ক্যাপিটালটা বোঝাচ্ছে কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টস নট কারেন্ট অ্যাকাউন্টস। তো ক্যাপিটাল অ্যাকাউন্টস আছে এখানে 2 লাখ 1 লাখ, এর মানে 2:1, তাহলে এই অনুপাতে এই লসটা 87,400 এর অর্ধেক, যেটা অর্ধেক তো দিয়ে দেবে আর দেব, আর বাকি অর্ধেকটা এটা লস, এই লসটা তাদের মধ্যে ভাগ করে নিতে হবে এফ এস আর এর মধ্যে। তো এবার আমাদের কি করতে হবে, এটা নিচে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে যে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট করতে হবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হবে, এর সঙ্গে সঙ্গে তো আমরা ব্যাংক অ্যাকাউন্ট নিশ্চয়ই করি, এর আগেও আমি বুঝিয়েছিলাম যে ব্যাংক অ্যাকাউন্টটা আমি করি। তো আমি একটু শুরু করি। এই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট আমি কি করব, রিয়েলাইজেশনের মধ্যে এই যে এই যতগুলা অ্যাসেট আছে, ল্যান্ড, বিল্ডিং, অফিস ইকুইপমেন্ট, কম্পিউটার্স, ডেটার্স, স্টক, আদার কারেন্ট অ্যাসেটস,
এই সবগুলা অ্যাসেটস যেটা আছে সেই অ্যাসেটসগুলা, যেমন আমরা আবার কোশ্চেনটা দেখি, এই কোশ্চেনটার মধ্যে এই যে অ্যাসেটস ল্যান্ড, বিল্ডিং, অফিস ইকুইপমেন্ট, কম্পিউটার, ডেটা, স্টক, ক্যাশ এট ব্যাংকটা নিয়ে আসবো না, কারণ ক্যাশ এট ব্যাংকটা এটা ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। আদার কারেন্ট অ্যাসেটস এটাও আসবে, কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট যেটা এটা তো ক্যাপিটাল অ্যাকাউন্টের আইটেম, তার জন্য এটা আসবে না। তো সেইভাবে আমি অ্যাসেটস গুলো আমি রেকর্ড করে নিলাম রিয়েলাইজেশন অ্যাকাউন্টের মধ্যে। একই রকম আমি যখন আমি দেখি লাইবিলিটি সাইডে কি কি আছে, একটা হচ্ছে লোন ফ্রম এনবিএফসি আর একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। এই দুইটা আমি রেকর্ড করব। যে বুক ভ্যালু দেওয়া আছে ব্যালেন্স শিটের মধ্যে সেই বুক ভ্যালুতেই কিন্তু আমরা রেকর্ডটা করব। এই যে লোন ফ্রম এনবিএফসি 5 লাখ আর কারেন্ট লাইবিলিটিস 70,000, তাহলে এটা হচ্ছে আমার বুক ভ্যালু যেটা ব্যালেন্স শিটে দেওয়া আছে, সেইভাবে আমি অ্যাসেটস গুলো আমি রেকর্ড করলাম, এখানে লাইবিলিটিস রেকর্ড করলাম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। এবার আমার কি করতে হবে, এই অ্যাসেটস গুলো আমি বিক্রি করে টাকা পাবো, এই অ্যাসেটস গুলা সেইভাবে অ্যাসেটস গুলা বিক্রি করে টাকা পাবো, এই যে যে টাকা যে যে অ্যামাউন্ট গুলো আমি পাবো সেইভাবে আমি লিখে নিলাম। যেমন ল্যান্ড আমি জানি, ল্যান্ড বলেছে, ল্যান্ড এখানে বলেছে ল্যান্ড 200%, বিল্ডিং 120%, কম্পিউটার 70%, ডেটা 95%, স্টক 90%। কিন্তু দু একটা জিনিসের কথা বলা হয়নি। এক হচ্ছে অফিস ইকুইপমেন্টসের কথা কিছুই বলা হয়নি। আর নেক্সট হচ্ছে আর কি আছে, আর আদার কারেন্ট অ্যাসেটস এটারও কিছু বলা হয়নি। তাহলে দুইটা আইটেম আছে যেগুলা আমার বলা হয়নি যে কত রিয়েলাইজ করেছে। যখন বলা হয় না তখন আমরা কি করি, যে বুক ভ্যালু যেটা আছে সেই বুক ভ্যালুই আমরা মনে করব যে আমরা রিয়েলাইজ করেছি। তো আর বাকিটা তো যে যে পার্সেন্টে আছে সেই সেই পার্সেন্টে আমি ল্যান্ড, বিল্ডিং, কম্পিউটার, জেটার্স এটা বাই ব্যাংক লিখবো, লিখে এইগুলা এন্টার করে নেব। এই স্টক পর্যন্ত তো আমার দেওয়া আছে কোন পার্সেন্টেজ আমি পাচ্ছি, কিন্তু অফিস ইকুইপমেন্টস আর আদার কারেন্ট অ্যাসেটস এইগুলা কিন্তু দেওয়া নেই, তার জন্য এটা বুক ভ্যালুতে আমি দিয়ে দিলাম। এই দেখো বুক ভ্যালু, এর হচ্ছে কারেন্ট অ্যাসেটস আদার কারেন্ট 22,600 আর অফিস ইকুইপমেন্ট 1,25,000, এটা বুক ভ্যালুতে দিয়ে দিলাম। দিয়ে টোটাল অ্যামাউন্ট অফ 12,46,600 আমি ক্রেডিট সাইডে লিখে নিলাম। আর এখানে দুইটা লাইবিলিটি আছে, সেই লাইবিলিটিটা আমি কি করব, আমার পেমেন্ট করতে হবে। এটা তো আমি জানি 5,05,000 পেমেন্ট করতে হয়। এই এখানে টু ব্যাংক আমি পেমেন্ট করছি, লোন ফ্রম এনবিএফসি 5,05,000। আর যে কারেন্ট লাইবিলিটিস আছে 70,000 সেটা যে বুক ভ্যালু সেটাই আমি দিয়ে দিলাম এখানে। আর 5,75,000 টোটাল অ্যামাউন্টটা লাইবিলিটিস আমি পেমেন্ট করেছি। এবার অনেক সময় দেখা যায় রিয়েলাইজেশন এক্সপেন্স হয়, যখন রিয়েলাইজেশন এক্সপেন্স হয় তখন কিন্তু টাকাটা চলে যায়। তার জন্য আমরা কি করব, আমরা ডেবিট সাইডে নিচের মধ্যে যেমন টু ব্যাংক আমি দিয়েছি পেমেন্ট, সেইভাবেই আমি কিন্তু দিয়ে দেব টু রিয়েলাইজেশন এক্সপেন্সেস বা এক্সপেন্স অন রিয়েলাইজেশন, এইভাবে করে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এরপর এক্সপেন্স অন রিয়েলাইজেশন করে আমি দিয়ে দেবো এই পাশ দিয়ে। তো আমার পিকচারটা ক্লিয়ার যে অ্যাসেটস গুলো আমি প্রথমে রেকর্ড করলাম এখানে ডেবিট সাইডে অ্যাজ পার বুক ভ্যালু, লাইবিলিটিসটা রেকর্ড করলাম এখানে উইদাউট ক্যাপিটাল। আর যদি ব্যাংক ওভারড্রাফট থাকে তাহলে আসবে না, মানে ব্যাংক বিষয় বা ক্যাশ বিষয়গুলো আসে না, ক্যাপিটালের বিষয়গুলো আসে না, বাকি লাইবিলিটিস গুলো আসবে এখানে, বাকি অ্যাসেটস গুলো আসবে এখানে। অ্যাসেটস ডেবিট ব্যালেন্স না নরমালি আমরা জানি রিয়েলাইজেশনের ডেবিট সাইডে আমি লিখবো বুক ভ্যালুগুলো, আর লাইবিলিটিস ক্রেডিট ব্যালেন্স এটা আমরা জানি, আর লাইবিলিটিস এখানে আমি ক্রেডিট সাইডে আমি লিখবো সবগুলো। এরপর এই লাইবিলিটিস গুলো পেমেন্ট করলাম এখানে টু ব্যাংক দিয়ে দিলাম, আর অ্যাসেটস গুলো এইগুলো আমি বিক্রি করে দিলাম, তার জন্য বাই ব্যাংক আমার টাকা আসছে, তার জন্য এটা। যদি কোনো বুক যদি আমি যদি দেখি কোনো জায়গায় পার্সেন্টেজের বিষয় লেখা নেই যে কত টাকা পেয়েছে, রিয়েলাইজ করেছে কত, তো সেটা আমি কি করবো, আমি বুক ভ্যালুতে দিয়ে দেবো। একই রকম লাইবিলিটিস যদি কিছু বলা হয়নি যে লাইবিলিটিস কত টাকা দিয়েছে, তো সেই ক্ষেত্রে আমি কি করবো, বুক ভ্যালু যেটা আছে, যেমন এখানে লাইবিলিটিস কারেন্ট লাইবিলিটিস আছে 70,000, সেই 70,000ই আমি দিয়ে দিলাম 70,000। এরপর আমি দেখলাম যে কোন পাশ দিয়ে বড়, দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ক্রেডিট সাইড দিয়ে বড়, তো নিশ্চয়ই এটা একটা প্রফিট, ক্রেডিট সাইড দিয়ে বড় হওয়া মানে প্রফিট, কারণ অ্যাসেটস গুলো বেশি বিক্রি করেছে তার জন্য একটা প্রফিট হবে। তো এই প্রফিটটা আমি প্রফিট শেয়ারিং রেশিও যেটা আসছে সেই প্রফিট শেয়ারিং রেশিওতে আমি ভাগ করে দিয়ে ক্যাপিটাল অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দেব। নেক্সট ক্যাপিটাল অ্যাকাউন্ট যখন আমি দেখি, তো ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে আমি কি করব, আমি করব এখানে
যেটা কোশ্চেনটা আছে সেই কোশ্চেনের মধ্যে কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টসের ব্যালেন্সগুলো তিনজনেরটা হচ্ছে ক্রেডিট সাইড, আর কারেন্ট অ্যাকাউন্টসও তিনজনেরটা ক্রেডিট সাইড, আর ডেবিট সাইড একজন আছে বি দেব, তার জন্য বি দেবটা ডেবিট সাইডে আমি দেব। এই জায়গায় দেখো টু কারেন্ট অ্যাকাউন্ট, ওই বি দেবের অ্যাকাউন্ট বি এর জায়গার মধ্যে আমি 87,400 দিলাম, আর যে পার্টনার্স ক্যাপিটালের যে ক্যাপিটাল অ্যাকাউন্টের যে ব্যালেন্সগুলো বিডি সেইগুলো আমি এফ এস আর ক্রেডিট সাইডে আমি দিয়ে দিলাম। আর সঙ্গে তাদের কারেন্ট অ্যাকাউন্ট আছে, তো বাই কারেন্ট অ্যাকাউন্টস এই এটা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আছে কোয়েশ্চেনের মধ্যে দেওয়া, তার জন্য সেভাবে আমি দিয়ে দিলাম। এবার নেক্সট আমার যে রিয়েলাইজেশন, এখন প্রফিট পেলাম, তো সেই রিয়েলাইজেশন বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, এটা এই প্রফিটগুলো আমি যুক্ত করে দেবো। 9,600, 9,600, 2,400, 2,400 এই রেশিওতে ছিল, সেইভাবে আমি ভাগ করে দিলাম। এরপরে দেখা যাচ্ছে কি এই যে বি দেব যে 87,400 সে পেমেন্ট করতে পারবে না, তো কে দেবে এটা? আর দেব দেবে। তো আর দেব কতটুকু দেবে? 50% মাত্র দেবে, বাকি 50% তো লস। তার জন্য এখানে আমি কি লিখলাম? বাই আর লিখলাম। বাই আর লিখে এরপর আমি কি করলাম, ক্রেডিট সাইডের মধ্যে এই আর দেবটা 50%, তো 50% আমার করতে গেলে কি করতে হবে? 87,400 যেটা আছে সেটার থেকে 2,400 আগে মাইনাস করতে হবে, কারণ এটা রিয়েলাইজেশন প্রফিট তো ও পাবে, তার জন্য 2,400টা আমি 87,400 থেকে মাইনাস করলাম। মাইনাস করে যে অ্যামাউন্টটা পাবো সেই অ্যামাউন্টটা আমি ডিভাইড বাই 2 বা 50% আমি নিচ্ছি, নিয়ে দেখছি কত? 42,500। সেই অ্যামাউন্টটা আমি এখানে বসিয়ে দিলাম, বাই আর 50% করে এটা বসিয়ে দিলাম। এবার নেক্সট আমি কি করব, বাকি যে 50%, বাকি 50% ভাগ করে দেব কার কার মধ্যে? এফ এস আর। আর কিন্তু আবার দ্বিতীয়বার আবার রিপিট হয়ে যাবে, কারণ তার কিন্তু ক্রেডিট ব্যালেন্স আছে ক্যাপিটালের মধ্যে, তার জন্য সে আবার রিপিটেড হয়ে যাবে। 50% তো সে একবার বহন করবেই, কিন্তু বাকিটা যে রেশিওতে আসে এগ্রিড ক্যাপিটাল রেশিও 2:1, মানে 2 লাখ 2 লাখ 1 লাখ, এটা ওদের ক্যাপিটাল ব্যালেন্স, সেই রেশিওতে ভাগ করা হবে। এটা আসছে 17,000, 8,500। তো এটা যদি দিয়ে আমি করি, আমি যদি বি এর কলামটা দেখি ক্রেডিট সাইডে দেখা যাচ্ছে 87,400, সেই অ্যামাউন্টে কিন্তু 87,400 তার ডেবিট ব্যালেন্স ছিল। এবার আমি তো এখানে দিলাম যে ওরা লস বহন করছে, এবার লস যে বহন করছে সেটা আবার কি করতে হবে, এটা তো আমি দিলাম যে বি এর, মানে ওরা দিচ্ছে বি এর কলামে, এবার ওদের অ্যাকাউন্ট থেকে তো কমে যাবে এই অ্যামাউন্টগুলো কমে যাবে, তো কম যদি ক্যাপিটাল অ্যাকাউন্টে যদি কম করতে হয় আমি ডেবিট সাইডে লিখতে হয় টু বি দেব, মানে বি দেবের অ্যাকাউন্টে জমা করেছে কত কত অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট আর এই অ্যামাউন্ট, এই অ্যামাউন্টগুলোই এখানে যে নিচেগুলো এই 1 2 3 সেই অ্যামাউন্টগুলোই কিন্তু এখানে, কারণ ওদেরকে ডেবিট করতে হবে, কারণ ওদের পাওনা টাকাটা কিন্তু কমে যাবে, কারণ ওরা মেক আপ করেছে এখানে, এখানে বি দেবের যে ব্যালেন্স ডেফিসিয়েন্সি ছিল সেই ডেফিসিয়েন্সিটা মিট করে বাকি অ্যামাউন্টটা শুধু ওরা পাবে, তার জন্য এখানে এই ডেফিসিয়েন্সি অ্যামাউন্টগুলো আবার বসাতে হবে, মানে ওদের অ্যাকাউন্ট থেকে আমি ডেবিট করছি তিনজনের অ্যাকাউন্ট থেকে, আর বাকিটা আমি ব্যালেন্স করে কি করব, টু ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ক্লোজ করে দেবো এই ব্যাংক অ্যাকাউন্ট, আর টোটাল তো এটা জানোই, এটা তো করতেই হয়, এভাবে করবো। এবার নেক্সট ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ভেরি সিম্পল। ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে কি, আমার যে প্রশ্নটা আছে প্রশ্নের মধ্যে ক্যাশ এট ব্যাংক আছে 75,000, তো এটা হবে আমার ডেবিট ব্যালেন্স, সেই অ্যামাউন্টেই এখানে দেওয়া আছে টু ব্যালেন্স বিডি 75,000। এবার রিয়েলাইজেশন থেকে আমি রিয়েলাইজেশনের অ্যাকাউন্টের থেকে আমি কি করব, রিয়েলাইজেশন অ্যাকাউন্টের থেকে এই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট দেখো, এখানে আমার 12,46,600 এটা আমি অ্যাসেটস বিক্রি করে পেয়েছি, আর লাইবিলিটিস আমার দিতে হয়েছে 5,75,000, এটা টু ব্যাংক বাই ব্যাংক, এইগুলো তো আমার রেকর্ড করতেই হবে। এইখানে তো আমি রেকর্ড করতেই হবে, তার জন্য টু রিয়েলাইজেশন দিয়ে ডেবিট সাইডে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আমি ডেবিট সাইড, মানে রিয়েলাইজেশনের ক্রেডিটের লেখা যা তা মানে ব্যাংকের ডেবিটে লেখা, টু রিয়েলাইজেশন দিয়ে এই অ্যামাউন্টটা লিখে দিলাম, আর যে পেমেন্ট দিয়েছি বাই রিয়েলাইজেশন দিয়ে এখানে দিয়ে দিলাম। এবার বাকি কি করব, বাকি পার্টনার্স ক্যাপিটাল যে অ্যামাউন্টটা আছে সেই পার্টনার্স ক্যাপিটালে কি কি আছে, 24,000, 2,42,600, 3,42,600,
আর 1,64,600 মানে খুব সম্ভবত সেই অ্যামাউন্টটা যে টু ব্যাংক দেওয়া, টু ব্যাংক তার জন্য ব্যাংকের কলামের মধ্যে আমি দিয়ে দেবো এই 1,61,400। তো টোটাল অ্যামাউন্টটা আমি দিয়ে এইভাবে করে দিয়ে দেবো। আর দেখবো যে দুটো পাশ মিলে গেছে, মানে এখানে কোনো শর্ট থাকবে না, দুটো পাশ সমান হয়ে যাবে। এটা টেলি করবে দুটো পাশ, যদি টেলি না করে মানে তোমার অঙ্কটা ভুল, আর যদি টেলি করে তাহলে মানে অঙ্কটা ঠিক। তো এই হচ্ছে ছোট একটা এক্সাম্পল দিয়ে ডিসোলিউশন ইনসলভেন্সি কেস আমি বুঝিয়ে দিলাম। আর নেক্সট ক্লাসে হয়তো একটু অ্যাডভান্স অঙ্ক দিয়ে আমি সেভাবে করে নেব। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান।